প্রত্যেক বছর 13 থেকে 14 লক্ষ ইয়াং পেশেন্ট মানে 15 থেকে 35 বছর বয়সী পেশেন্টরা ডায়াগনোজড হয় ব্রেন ক্যান্সারে। কাজেই বুঝতে পারছেন ব্রেন ক্যান্সার আমাদের দেশে যথেষ্টভাবেই কমন, যদিও এটা ওয়ান অফ দ্য কমনেস্ট ক্যান্সার এর মধ্যে পড়ে না, বাট স্টিল আমরা রুটিন প্র্যাকটিসে দেখি অনেক পেশেন্টই এতে এফেক্টেড হন। এই মাসটি ব্রেন ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, কাজেই আমরা ব্রেন ক্যান্সার নিয়ে একটু ডিসকাশন করব। প্রথমে বলি ব্রেন ক্যান্সারের সিমটমস কি কি। দেখুন, যখনই ব্রেনের মধ্যে কোনো একটি টিউমার বা ক্যান্সার হচ্ছে, ব্রেনটা খুব ছোট একটি জায়গা এবং খুব শক্ত একটা কাভারিং দিয়ে আটকানো থাকে, যেটাকে আমরা আমাদের ক্রেনিয়াম বলি। তো যখনই ভেতরে কোনো লাম্প বা টিউমার বা মাস যখন হয়, সেটা তার আশেপাশের জায়গার একটা প্রেসার সৃষ্টি করে। কাজেই বুঝতে পারছে একটা ক্লোজড বক্সের মধ্যে যদি কিছু একটা বাড়তে থাকে, তার মধ্যে প্রেসার বাড়বে। তো সেই প্রেসার বাড়ার জন্য কিছু সিমটমস দেখা দেয় ব্রেন টিউমারের ক্ষেত্রে। সবচেয়ে কমন সিমটম হচ্ছে হেডেক। হেডেকটা কোনো একটা পার্টিকুলার টাইপের না হয়ে যে কোনো রকমের হেডেক হতে পারে। যেমন ধরুন লোকেশন, কারুর যদি সামনের দিকে টিউমার থাকে তাহলে সামনের দিকে হেডেক হয়, ফ্রন্টাল হেডেক যেটা আমরা বলি। পিছনের দিকে হলে অক্সিপিটাল হেডেক হতে পারে, বা ধরুন কারুর ব্রেনের একদম ঠিক মাঝখানে ব্রেন টিউমার হয়েছে, সেই ক্ষেত্রে মাথা ব্যথাটা সাধারণত সারা মাথাতেই হয়। ব্রেন টিউমার বা যে কোনো ক্যান্সারাস কারণে যদি মাথা ব্যথা হয়, সেটা সাধারণত রাতের দিকে বেশি হয় বা সকালবেলা ঘুম থেকে উঠে বেশি হতে পারে। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে বমি পাওয়া। মানে আমরা তো নর্মালি জানি যে আমাদের পেটের কোনো গন্ডগোল হলে বমি পায়, কিন্তু আমাদের বডিতে একটা মেকানিজম আছে যেখানে ব্রেনের মধ্যে প্রেসার বেড়ে যায়, যাকে ডাক্তারি ভাষায় বলে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন। তো রেইজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন হলে আমাদের ব্রেনের যে ভমিটিং সেন্টার, সেই ভমিটিং সেন্টারটি কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই ব্রেন টিউমারের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা রেইজড ব্রেনের প্রেসারের জন্য অ্যাসোসিয়েটেড যে ভমিটিংটা, সেই ভমিটিংটা একটা ক্যারেক্টারিস্টিক আছে। নর্মালি দেখবেন যে ধরুন যাদের বমি হচ্ছে কোনো পেটের গন্ডগোলের কারণে, তাদের একটা পেটের সিমটম থাকে, বমি বমি ভাব লাগে, তারপর বমি হয়। কিন্তু এই টাইপের ভমিটিং এ অনেক সময় কিন্তু ওই আগের নজিয়া ব্যাপারটা নাও থাকতে পারে। বমিটা হয়তো হঠাৎ করে হয়ে গেল, বা বমিটা অনেক সময় খুব প্রজেক্টাইল ভমিটিং হয়, মানে অনেকটা দূরে গিয়ে ভমিটাসটা পড়লো, মানে ফোর্সটা খুব বেশি থাকে, তো এটাকে বলে প্রজেক্টাইল ভমিট। তো প্রথমে হলো হেডেক, সেটা যে কোনো জায়গাতেই থাকতে পারে। সেকেন্ড হচ্ছে ভমিটিং। তৃতীয় কমন সিমটম হচ্ছে ফোকাল নিউরোডেফিসিট। ফোকাল নিউরোডেফিসিট কি না, আমাদের ব্রেনের এক একটি জায়গা এক একটি কাজ করে বা কাজ করতে হেল্প করে। তো সেই জায়গায় যদি ব্রেন ক্যান্সার হয়, তাহলে সেই তার কাজটা এফেক্টেড হবে। ধরুন কারুর ফ্রন্টাল লোব বা সামনের দিকে যেই পোর্শনটা, সেটাকে ফ্রন্টাল লোব বলে। তো সেইখানে যদি কারুর ব্রেন টিউমার হয়, আমাদের ব্রেনের সামনের পোর্শনটা মেইনলি ডিল করে ধরুন জাজমেন্ট, অ্যাটিটিউড, ইমোশনাল অ্যাসপেক্টস, অ্যাগ্রেশন, এইগুলো নিয়ে মেইনলি ডিল করে। তো যদি সেখানে ব্রেন টিউমার হয়, তাহলে কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস দেখা দিতে পারে। সেকেন্ডলি আসি আরেকটু পিছনে, যেটাকে আমরা প্যারাইটাল লোব বলি। প্যারাইটাল লোবের মেইনলি দুটো ফাংশন, একটা হচ্ছে মোটর ফাংশন, মানে আমরা যে হাত পা নাড়ছি সেই মুভমেন্টটা হেল্প করা। আরেকটা হচ্ছে সেন্সরি ফাংশন, যে আপনাকে কেউ গায়ে টাচ করছে বা যে কোনো রকম হিট কোল্ড বলুন, এই টেম্পারেচার, এই সেন্সরি ফাংশন, সেইখানে যদি টিউমার হয়, তাহলে আপনার কোনো একটা মুভমেন্টে প্রবলেম হতে পারে। ধরুন আমাদের তো বাঁ দিকের মুভমেন্টগুলো ডান দিক দিয়ে কন্ট্রোল এবং ডান দিকের মুভমেন্টগুলো বাঁ দিক দিয়ে কন্ট্রোল। তো ধরুন আজকে আমার বাঁ দিকের প্যারাইটাল লোবে যদি কোনো একটা টিউমার হয়ে থাকে এবং সেটা যদি মোটর এরিয়াকে এফেক্ট করে থাকে, তাহলে কিন্তু আমার ডান দিকের হাতের বা ডান দিকের পায়ের মুভমেন্টে অসুবিধা হতে পারে। এবারে আসছি আরো পেছন দিকে, যেটা হচ্ছে আমাদের মাথার পেছন দিকে থাকে, যাকে বলে অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভিশন। আমরা যে দেখতে পাচ্ছি তার সেই ইমেজটা অক্সিপিটাল লোবে তৈরি হয়। কাজেই অক্সিপিটাল লোবে যদি ব্রেন টিউমার হয়, ভিশনে অ্যাবনর্মালিটি আসতে পারে। এবারে আসছি মিড ব্রেন, মানে এই পুরো ব্রেনের যেই সেরিব্রাম যে পোর্শনটা, তার তলায় যেটা জায়গাটা, সেইটাকে বলে মিড ব্রেন। এবার মিড ব্রেনের সমস্যা হচ্ছে, মিড ব্রেনে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু সেন্টার আছে, যেমন ধরুন রেসপিরেটরি সেন্টার, বা আমরা এই যে কথাবার্তা বলছি, মাথা মুখ নাড়াচ্ছি বা চোখ দেখছি, এইগুলো যেই নার্ভের মাধ্যমে হচ্ছে, সেই নার্ভগুলো কিন্তু মিড ব্রেনের মধ্যে দিয়ে থেকে, মিড ব্রেন থেকে আসে। তো সেইখানে যদি টিউমার হয়, তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলের নার্ভের গন্ডগোল হতে পারে, যাকে বলে ক্রেনিয়াল নার্ভ পলসিস। তো মাথা ব্যথা, বমি এবং ফোকাল নিউরোডেফিসিট, এই তিনটে হচ্ছে মোস্ট কমন সিমটম অফ ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার। আরেকটি সিমটম হতে পারে যেটা হচ্ছে খিঁচুনি।
এবার খিঁচুনি কখন হয়, যে তখন ধরুন যখনই ব্রেনের মধ্যে কোনো টিউমার বা ক্যান্সার বা যে কোনো ইরিটেশন, অনেক সময় টিউবারকুলোমা হতে পারে বা যে কোনো কিছুই, সেটা যখন আমাদের ব্রেনের উপরের দিকে যে সারফেস যেটাকে আমি কর্টিক্যাল সারফেস বলি, সেই সারফেসটার কাছাকাছি যদি সেই টিউমারটা থাকে, সেই টিউমারটা সেই সারফেসের কিছু ইলেকট্রিক্যাল চ্যানেলস আছে যেইগুলোর মাধ্যমে নর্মাল ফাংশনিং আমাদের ব্রেনের হয়। তো সেই ব্রেন টিউমার থাকলে সেই ইলেকট্রিক্যাল চ্যানেলস গুলোর মধ্যে একটা এক্সাইটেবিলিটি ডেভেলপ করতে পারে, এবং সেই এক্সাইটেবিলিটিটা যখন সারা ব্রেনে ছড়িয়ে যায় সেইটাই ম্যানিফেস্টেড হয় ইন দ্য ফর্ম অফ আ কনভালশন। তো যখনই কোনো ব্রেন টিউমার যেটা পেরিফেরালি সিচুয়েটেড, মানে ব্রেনের ওপরের দিকে সিচুয়েটেড থাকে বা বাইরের দিকে সিচুয়েটেড থাকে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু পেশেন্টদের কনভালশনও একটা প্রথম সিমটম হতে পারে ব্রেন ক্যান্সারের। যখনই আমরা এরকম সিমটম নিয়ে আসছেন কোনো পেশেন্ট, আমরা এরকম পাই, আমাদের কিন্তু রিফ্লেক্সলি কিছু ইনভেস্টিগেশন করা দরকার। খুব কমনলি হয়তো এই পেশেন্টরা সিটি স্ক্যান অন্য কোথাও থেকে করে আসেন, তবে ব্রেন টিউমারের টাইপ বা কতটা ছড়িয়েছে সেটা বোঝার সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে ব্রেনের এমআরআই, এবং সেটাও কন্ট্রাস্ট দিয়ে, যাকে বলে কন্ট্রাস্ট এনহ্যান্স এমআরআই অফ দ্য ব্রেন। এবং তার সঙ্গে আরেকটি টার্ম অ্যাড করা হয় যেটা হচ্ছে এমআর স্পেকট্রোস্কোপি, যেটায় ওই এমআরআই এর মধ্যেই কিছু কেমিক্যাল রেশিওস দেখা হয়, এবং সেই কেমিক্যাল রেশিওস দেখে বোঝা যায় যে এটা ক্যান্সারাস গ্রোথ না নন ক্যান্সারাস গ্রোথ। তো যখনই আমরা দেখতে পাই যে এমআরআই করে যে ব্রেনের মধ্যে একটি ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার হয়েছে, তখন আমাদের নেক্সট স্টেপে যেতে হয়। নেক্সট স্টেপটা আইডিয়ালি একটা এমডিটিতে ডিসকাস করা উচিত। এমডিটি মানে মাল্টিডিসিপ্লিনারি মিটিং, যেটা আমি আমার আগে একটি ভিডিওতেও বলেছি, যেখানে একজন রেডিয়েশন অনকোলজিস্ট, একজন নিউরোসার্জন এবং একজন মেডিকেল অনকোলজিস্ট এবং প্রেফারেবলি একজন রেডিওলজিস্ট যদি সেই মিটিং এ থাকেন তাহলে খুব ভালো হয়। তাতে যেটা ডিসাইডেড হয় যে আমরা এই পার্টিকুলার পেশেন্টটাকে কিভাবে ট্রিট করব। তবে সবচেয়ে কমনলি যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আইদার একটা বায়োপসি করা, যাতে বলে স্টিরিওট্যাকটিক বায়োপসি, বা যদি ক্লিয়ারলি বোঝা যায় এমআরআইতে যে এই যেটা দেখা যাচ্ছে সেটা ভীষণভাবেই ক্যান্সারাস, তখন নিউরোসার্জন প্রথমেই চেষ্টা করেন যতটা সম্ভব সেই ক্যান্সারাস গ্রোথটা ব্রেন থেকে বার করে নেওয়া যায়। নিউরোসার্জারিতে একটা সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট হয়েছে যাকে বলে অ্যাওয়েক ব্রেন সার্জারি। আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন যে অনেক নিউজ পেপারে হেডলাইন দেখেছেন যে ভায়োলিন বাজাতে বাজাতে পেশেন্টের ব্রেনের সার্জারি হচ্ছে। এটাকে বলে অ্যাওয়েক ব্রেন সার্জারি। এটার করার একটা সায়েন্টিফিক রিজন আছে। এই যে বললাম আগে যে ধরুন আমাদের ব্রেনের প্রত্যেকটা এরিয়া এক একটা জায়গা কন্ট্রোল করে, তো এবার ব্রেন সার্জারি যখন করা হচ্ছে তখন তো অনেক সময় বোঝা যায় না যে আমি আর কতটা কাটলে এইগুলো এফেক্টেড হবে। সেটা বোঝার একটাই উপায় হচ্ছে যে সেই জায়গাটায় যদি আমি হাত দিই তাহলে পেশেন্টের কোনো মুভমেন্টে প্রবলেম হচ্ছে কিনা। তো ধরুন কাউকে যদি কেউ ধরুন ভায়োলিন বাজাতে পারে, এবার সেই অ্যাওয়েক অবস্থায় তার ব্রেন সার্জারি করার উদ্দেশ্য এটাই যে তাকে বলা হয় যে আপনি ভায়োলিনটা বাজাতে থাকুন, কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে থাকুন এবং সার্জারিটা চলতে থাকে। যখনই পেশেন্ট বলে যে আমার এইটা আঙুলে উইকনেস আসছে বা আমার এইটা করতে অসুবিধা হচ্ছে, তখন তার থেকে একটু পিছিয়ে এসে বাকি জায়গাগুলো অপারেশন করা হয়। এটাকে বলা হয় অ্যাওয়েক ব্রেন সার্জারি। তো এই অ্যাওয়েক ব্রেন সার্জারি আসার পরে যেটা হয়েছে যে নিউরো সার্জারিটা খুব প্রিসাইজ হয়ে গেছে এবং খুব লেস ড্যামেজিং হয়ে গেছে। কাজেই আগের থেকে নিউরো সার্জারি এখন অনেক সেফ। উন্নত মানের অ্যানাস্থেসিওলজিস্টরাও আছেন যারা খুব ভালোভাবে এই সার্জারির সময় অনেকটা অ্যানাস্থেটিক সাপোর্ট দিতে পারেন এবং পোস্ট অপারেটিভ রিকভারিটাও আজকাল অনেকটাই ইমপ্রুভ করেছে। তো এবার ফিরে আসি যেখানে আমরা ছিলাম, যে প্রথমে ব্রেন টিউমার ডায়াগনোসড হলো বা ক্যান্সার ডায়াগনোসড হলো, নিউরোসার্জন সার্জারিটা করলেন এবং যতটা সম্ভব ব্রেন টিউমারটাকে বার করে আনলেন, যাকে বলে ম্যাক্সিমাল সেফ রিসেকশন। এবার পরবর্তী কাজটা কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট হয় এই যে জিনিসটা উনি বার করলেন সেইটার প্যাথোলজিক্যাল রিপোর্টটার উপর। এবার অনেক রকমের ব্রেন টিউমার হয়, যেমন ধরুন অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা, গ্লায়োব্লাস্টোমা, আরো কিছু রেয়ার টিউমার। তো এই কোন টাইপের ক্যান্সার এবং সেই টাইপের মধ্যে কিছু কিছু মিউটেশন আছে কিনা, যেমন ধরুন IDH মিউটেশন বা P53 মিউটেশন বা CCKND মিউটেশন, এরকম কিছু কিছু মিউটেশন হয় যেটা প্যাথোলজিস্টরা জানেন, অনকোলজিস্টরা জানেন। তো সেই মিউটেশন আছে বা নেই আর কি টাইপের ক্যান্সার, এই দুটো যখন আমরা জানতে পারি তখন পরবর্তী চিকিৎসাটা ডিসাইডেড হয়। সবচেয়ে কমন ক্ষেত্রে যেটা দেখা গেছে যে গ্লায়োব্লাস্টোমা, যেটা খুব কমন ব্রেন টিউমার, বা অ্যাস্ট্রোসাইটোমা, সেক্ষেত্রে সার্জারির পরের মেইন ট্রিটমেন্টটা হয় কম্বিনেশন অফ
কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। প্রথমে রেডিয়েশন দেওয়া হয়, সেটা ধরুন কারুর 1 মাস 1.5 মাস চলে ডিপেন্ডিং অন দ্য ডোজ, এবং সেই রেডিয়েশন চলাকালীন একটা কেমোথেরাপি দেওয়া হয়। সেটা ইনজেকশন ফর্মেও হতে পারে, সেটা ট্যাবলেট ফর্মে হতে পারে। মোস্ট কমনলি ট্যাবলেট ফর্মেই হয়, টেমোজোলামাইড বলে একটি ওষুধ হয়। তো যতদিন রেডিয়েশন চলছে ততদিন ওই টেমোজোলামাইড ওষুধটাও চলে, এবং রেডিয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু কিছু অ্যাগ্রেসিভ ব্রেন টিউমারে আরো 6 মাস অ্যাডিশনালি ওই ট্যাবলেটটি দেওয়া হয়, যাতে ব্রেনের মধ্যে রেকারেন্সের সম্ভাবনাটা কমে। তো ইন আ নাটশেল, ব্রেন টিউমার ডায়াগনোসিসের পরে আইডিয়ালি সার্জারি করা উচিত, যদি সার্জারি করার মতন অবস্থায় থাকে। মোস্ট অফ দ্য টাইম সেটাই থাকে। সার্জারির পরে যেই স্পেসিমেনটি বেরোলো সেটার প্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে তার উপর বেস করে পরবর্তীকালে রেডিয়েশন থেরাপি, তার সঙ্গে চলবে ওরাল কেমোথেরাপি, এবং সেটা শেষ হয়ে যাওয়ার পর আরো 6 মাস বা 8 মাস ওরাল কেমোথেরাপি। এইটা হচ্ছে পুরো ব্রেন ক্যান্সার ট্রিটমেন্টের প্রোটোকল। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্রেন ক্যান্সার খুব অ্যাগ্রেসিভ হয় না, মানে একটু লেসার অ্যাগ্রেসিভ বা লো রিস্ক টাইপের ক্যান্সার হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এই সার্জারি পরে রেডিয়েশন বা কেমোথেরাপি দরকার নাও পড়তে পারে। ব্রেন টিউমার নিয়ে সচেতন থাকুন। একটা জিনিস মাথায় রাখবেন, ব্রেন টিউমার আর ব্রেন ক্যান্সারের যে সিমটম গুলো আমি বললাম, যে হেডেক বলুন, বা হঠাৎ করে ভমিটিং হচ্ছে, খুব প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে, বা কোনো হঠাৎ করে কোনো একটা বডির পার্ট আপনার উইক হয়ে গেছে, কাজ করতে পারছেন না, বা কোনো একটা জায়গায় সেন্সেশন হঠাৎ করে চলে গেছে, বা ধরুন এই জল খেতে গেলে, ঢোক গিলতে গেলে একটা বারবার কাশি হচ্ছে, বা চোখ মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে, যেগুলো ক্রেনিয়াল নার্ভস বলে, এইগুলো যদি কোনো কিছু হঠাৎ করে শুরু হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। কারণ ব্রেন টিউমার কিন্তু যদি আর্লি স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করে যথেষ্ট পরিমাণে কিওর করা সম্ভব। ধন্যবাদ।